আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। রসায়নের একটি ছোট্ট ক্লাসে তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আলোচনা করছি রাসায়নিক বন্ধন এই অধ্যায়টি থেকে একটি গুরুত্বপূর্ণ টপিকস, যেটাকে আমরা বলছি আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটি শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থী, এই আয়নিক বন্ধন সম্পর্কে তোমাদের ধারণা নিতে হলে সর্বপ্রথম এর সংজ্ঞা সম্পর্কে জানতে হবে। আয়নিক বন্ধন হলো ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে ক্যাটায়ন এবং অ্যানায়ন সমূহ যে বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা অণুতে পরস্পরের সাথে যুক্ত থাকে সেটাকে বলা হচ্ছে কি আয়নিক বন্ধন। এই আয়নিক বন্ধনটা আমি যদি সংক্ষেপে বলি, এটি গঠিত হয় ধাতু এবং অধাতু মিলে। হ্যাঁ, এটাকে যদি আমরা আরো ক্লিয়ার ভাবে বলতে চাই, আমাদের পর্যায় সারণীর যে 1 ও 2 নম্বর গ্রুপ রয়েছে এদেরকে বলা হচ্ছে একটা ক্ষার ধাতু, আর আরেকটাকে বলা হচ্ছে কি মৃৎক্ষার ধাতু। এই দুইটি গ্রুপ আর এই পাশে পর্যায় সারণীর 16 এবং 17 নম্বর গ্রুপ রয়েছে, এটাকে বলা হচ্ছে আমাদের অধাতু গ্রুপ। এই দুইটি গ্রুপের মধ্যে মূলত এই আয়নিক বন্ধনটা মেইনলি সংঘটিত হয়ে থাকে। আমরা বললাম 1 ও 2 নম্বর গ্রুপ আর কি 16 17 নম্বর গ্রুপ। তাহলে মাঝের গ্রুপগুলো আসলে কি পাপ করেছে, এটা একটা ব্যাপার। মাঝের গ্রুপগুলো ব্যাপারটা হচ্ছে, দেখো আমরা জানি যে প্রত্যেকটা পরমাণু কিন্তু কি থাকতে চাই বলতো, স্থির অবস্থায় থাকতে চাই। এই স্থির অবস্থার জন্য আমরা দুটো নিয়ম জানি, একটা হচ্ছে দ্বিত্বক নিয়ম, জানি, আরটাকে জানি কি আমরা অষ্টক নিয়ম। মূলত দ্বিতীয় এবং অষ্টক নিয়মের মাধ্যমেই কিন্তু পরমাণুর সমূহ কি হয় বলতো, স্থির অবস্থায় থাকে। ঠিক আছে, ভেতরে যে মৌলগুলো মেইনলি রয়েছে, এই ভেতরের মৌলগুলো শেষ কক্ষপথের যে ইলেকট্রন গুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক সংখ্যায় বেশি, যার কারণে সেটা সহজে আদান প্রদান করাটা তাদের পক্ষে সম্ভব হয় না। এই জন্য মেইনলি ভেতরের যে ধাতুগুলো বা মৌলগুলো রয়েছে সেগুলো কিন্তু এই আয়নিক বন্ধনটা গঠন করে না। এখন এই আয়নিক বন্ধনটা গঠনের যে বিষয়টা তোমাদেরকে আমরা জানলাম, কিন্তু আয়নিক বন্ধনটা আসলে কিভাবে ঘটে সেটা যদি একটু দেখাতে চাই উদাহরণের মাধ্যমে, তাহলে তোমরা ইনশাআল্লাহ আরো সুন্দরভাবে বুঝতে পারবে বলে আমি বিশ্বাস করি। আয়নিক বন্ধনের উদাহরণ দিতে গেলে আমরা দুইটা মৌল যদি কল্পনা করি, ধরো লিথিয়ামের আমরা জানি পারমাণবিক সংখ্যা 3 এবং ফ্লোরিন যদি আমরা নিই, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে মূলত 9। এখন এটাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, দেখো তো লিথিয়ামের ক্ষেত্রে প্রথম কক্ষপথে থাকে কয়টি, 2টা, এবং শেষ কক্ষপথে থাকে কয়টি ইলেকট্রন, 1টি ইলেকট্রন থাকে। এবং ফ্লোরিনের ক্ষেত্রে যদি আমরা নেই, প্রথম কক্ষপথে থাকে 2টা ইলেকট্রন, শেষ কক্ষপথে থাকে কয়টি বলতো, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা আর 1টা 7টা। এখন লিথিয়াম স্থিতিশীল হওয়ার জন্য, অর্থাৎ দ্বিতীয় নিয়ম পূরণ করার জন্য তার শেষ কক্ষপথে একটা ইলেকট্রন কিন্তু ত্যাগ করতে হবে। যদি সে শেষ কক্ষপথে একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে তাহলে কিন্তু সে দ্বিতীয় নিয়মটা ফলো করবে এবং সে স্থিতিশীল হবে। এবং ফ্লোরিনের ক্ষেত্রেও সেম, যদি একটা ইলেকট্রন ফ্লোরিন গ্রহণ করতে পারে সেক্ষেত্রে দেখো তো শেষ কক্ষপথে কিন্তু 8টি ইলেকট্রন চলে আসবে এবং সে অক্টেট নিয়ম মেনে চলবে। এখন কোন রকম ভাবে যদি লিথিয়ামটা এখান থেকে তার ইলেকট্রনটা এখানে দান করে দেয়, তাহলে দেখো ফ্লোরিনের 8টি ইলেকট্রন কিন্তু শেষ কক্ষপথে চলে আসতেছে এবং লিথিয়ামের শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন চলে যাওয়ার কারণে 2টা ইলেকট্রন থাকতেছে। এইভাবে যে বন্ধনটি গঠিত হয় সেটাকে বলছি লিথিয়াম ফ্লোরাইড। এই বন্ধনটা গঠন হয়েছে, এইটাই হচ্ছে মূলত আয়নিক বন্ধন। তার মানে আমরা যদি সহজভাবে বলতে চাই, ধাতু এবং অধাতু মিলে যে বন্ধন আবর্তিত হয় সেটাকে বলছি আমরা আয়নিক বন্ধন। এবং এটার আরো একটা বিষয়, সেটা কি, সেটা হলো কি, অবশ্যই এখানে কি ইলেকট্রনের আদান প্রদান ঘটবে। হ্যাঁ, ইলেকট্রনের কি হবে, আদান প্রদান মাস্ট বি ঘটবে। এটা হচ্ছে মেইনলি আমাদের আয়নিক বন্ধনের ক্ষেত্রে মেইন একটা ব্যাপার। এটাকে যদি তোমরা আরো একটা উদাহরণ দিতে চাও, সেটা হচ্ছে আমরা যে নেই তো সোডিয়ামের ক্ষেত্রে শেষ কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে এবং ক্লোরিনের ক্ষেত্রে শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন রয়েছে বলতো, 7টি ইলেকট্রন রয়েছে। দেখো 2 8 আর 2 কত, 10 আর 7 কত, 17। আর এখানে দেখো তো 11টি হচ্ছে কিনা, 2 আর কত, 8 10 আর 1 কি 11। এখন দেখো একটা ইলেকট্রন সোডিয়াম যদি এখানে দান করে দেয়, দান করে দিলে কিন্তু এই ক্লোরিন শেষ কক্ষপথে আরেকটা ইলেকট্রন যুক্ত হয়ে যাচ্ছে। তার মানে কি ক্লোরিনের এখানে অক্টেট নিয়ম পূর্ণ হয়ে যাচ্ছে, আর এখানে সোডিয়ামের কি বলতো, এটাও অক্টেট নিয়ম পূর্ণ হয়ে যাচ্ছে। তার মানে কি এটা দুইটা স্থিতিশীল হচ্ছে, এই জন্য এরা পরস্পরের সাথে কি ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড এটা কিন্তু লবণটা গঠন করে। এইটা হচ্ছে আমাদের আয়নিক বন্ধন। আশা করছি তোমাদেরকে আমরা আয়নিক বন্ধন সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট দিতে পেরেছি। তো চলো এর পরবর্তী যে আলোচনা সেটা হচ্ছে আমাদের সমযোজী বন্ধন।
এটা নিয়ে একটু আমরা আলোচনা করি। সুপ্রিয় শিক্ষার্থী, একটু আগে তোমাদেরকে আমরা আণবিক বন্ধন সম্পর্কে জানিয়েছি, এবার আমরা সমাজের বন্ধন সম্পর্কে যদি তোমাদেরকে একটু ধারণা দিতে চাই। দেখো, একটু আগে যে আণবিক বন্ধনটা আমরা জেনেছি সেখানে একটা জিনিস দেখেছিলাম যে ধাতু এবং অধাতু মিলিয়ে কিন্তু মেইনলি কি গঠিত হয় বলতো, এই আণবিক বন্ধনটা গঠিত হয়েছিল। এখন সমাজের বন্ধনের ক্ষেত্রে দেখো তোমাদের একটা প্রশ্ন আসতে পারে মনে, যে স্যার ধাতু এবং অধাতু মিলে তো গঠিত করলাম বুঝলাম, কিন্তু অধাতু অধাতু মিলে কি বন্ধন গঠন করতে পারে না? অবশ্যই। এটা হচ্ছে সমাজের বন্ধন। দেখো, অধাতু এবং অধাতু মিলে যদি তোমাদের এই কোনো বন্ধন গঠন করে থাকে সেটাকেই বলছি আমরা কি, সমযোজী বন্ধন। আণবিক বন্ধনের ক্ষেত্রে আমরা জেনেছিলাম যে ইলেকট্রন তারা আদান প্রদানের মাধ্যমে কিন্তু বন্ধনটা গঠিত হয়, তবে সমযোজী বন্ধনের ক্ষেত্রে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধনে আবদ্ধিত হয়ে থাকে। হ্যাঁ, এখন ইলেকট্রন শেয়ারটা আসলে কিভাবে হয়ে থাকে সেটা যদি আমরা একটু তোমাদের ব্যাখ্যা করতে চাই। ধরো আমরা একটা অণু নিলাম H2। দেখো তো, আমরা জানি কি হাইড্রোজেনের শেষ কক্ষতে কয়টি ইলেকট্রন থাকে? একটি ইলেকট্রন থাকে। এরকম দুইটা মিলেই তো হাইড্রোজেন অণু গঠন করবে, তাই না? আর একটা হাইড্রোজেন আমরা এখানে নিলাম। এখন দেখো, এই হাইড্রোজেন কি দ্বিত্বক নিয়ম ফলো করে? অবশ্যই হাইড্রোজেন দ্বিত্বক নিয়ম ফলো করে না। তো দ্বিত্বক নিয়ম ফলো করতে গেলে এদের শেষ কক্ষপথে আরেকটা ইলেকট্রন প্রয়োজন। যদি আরেকটা ইলেকট্রন সে কোনো রকম ভাবে আনতে পারে তাহলে কিন্তু সে কিন্তু কি করবে, এই দ্বিত্বক নিয়মটা ফলো করবে। এখন দেখো, হাইড্রোজেন যদি সে একটা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে কিন্তু সে এখানে শেষ কক্ষপথে তার কোনো ইলেকট্রন কি থাকছে? থাকছে না, তার মানে কিন্তু সে বন্ধন গঠন করতে পারছে না। কিন্তু যদি দেখো, এই হাইড্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রনটা, এই দুইটা ইলেকট্রন যদি তারা শেয়ার করে তাহলে কিন্তু কি হয়ে যাচ্ছে বলতো, এখানে পরস্পরের কিন্তু দুইটাই ইলেকট্রনই শেষ কক্ষপথে থাকছে, মানে এরা কি করতেছে, দ্বিত্বক নিয়ম ফলো করতেছে। তাহলে আমরা সহজত বলতে পারি যে এই যে নিয়মটা, মানে পরস্পরের সাথে ভাগাভাগি বা শেয়ার করে নেওয়াটা, এটা হচ্ছে মেইনলি এই সমযোজী বন্ধনের কনসেপ্ট। তাহলে যদি আমরা সমযোজী বন্ধনের সংজ্ঞা দিতে চাই তাহলে আমরা বলতে পারি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে অধাতু এবং অধাতু সমূহের মধ্যে যে বন্ধনটা রয়েছে সেটাকে বলছি কি আমরা, সমযোজী বন্ধন। এখন এইটাকে যদি আরো আমরা উদাহরণ দিতে চাই, ধরো আমরা ক্লোরাইড অণু Cl2, এই অণুটাকে আমরা দিতে চাই। আমরা জানি যে ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে বলতো, 7টি ইলেকট্রন থাকে, এবং এইখানেও ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে বলতো, 7টি ইলেকট্রনই থাকবে। কোন রকম ভাবে এই যে শেষ কক্ষপথের ইলেকট্রনটা সেটা যদি সে ক্লোরিনটা কি করে বলতো, পরস্পর শেয়ার করে, তাহলে কিন্তু এখানে একটা খুব সুন্দরভাবে একটা কি হয়ে যাচ্ছে বলতো, ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে, মানে এরো অক্টেট পূর্ণ হয়ে যাচ্ছে, এরো অক্টেট পূর্ণ হয়ে যাচ্ছে। এই যে নিয়মটাকে বলছি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হচ্ছে, এটা হচ্ছে কিন্তু আবার কি বলতে পারছি আমরা, সমযোজী বন্ধন। আশা করছি তোমাদেরকে আমরা এই জিনিসটা বোঝাতে পেরেছি। আরো যদি একটা উদাহরণ দেই, যেমন হাইড্রোজেন ক্লোরাইড, ঠিক আছে, একইভাবে একই নিয়মটাই কিন্তু শেষ, মানে হাইড্রোজেনের কি শেষ কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে, ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টি রয়েছে বলতো, 7টি। হাইড্রোজেনটাকে এবং ক্লোরিনের সাথে যদি আমরা কোন রকম ভাবে এরকম কি করতে পারি বলতো, শেয়ার করে দিতে পারি শেষ কক্ষপথে ইলেকট্রন গুলো, তাহলে কিন্তু কি হয়ে যাবে, তার একটা বন্ধন আবদ্ধিত হবে। সেই বন্ধনটার নামও কি, সমযোজী বন্ধন। আশা করছি তোমরা খুব সুন্দরভাবে এই পর্যন্ত দেখলে বুঝতে পারবে এবং ভালোভাবে জানতে পারবে। আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।